সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, পুলিশ হত্যার বিচারে ফেসেছে জুলাই আন্দোলনকারীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সয়াবিন তেল নেই, দাম আকাশছোঁয়া, আর ক্ষমতায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টিকা থেকে ট্র্যাজেডি, সাফল্যের গল্প কিভাবে ব্যর্থতার দায় হারিয়ে গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও 28 শিশু হাসপাতালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরান যুদ্ধে 13 মার্কিন সেনা নিহত, আহত 365, পেন্টাগন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে একদিনেই 6টি যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ইরান নয় ইসরায়েল চালিয়েছে, আইআরজিসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনার দাবি ওঠে। জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে 44 জন পুলিশকর্মী। তাদের মধ্যে বেশ কয়েকজন পদস্থ কর্তাও রয়েছেন। এই সংখ্যাটা সরকারের খাতা কলমে, কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটা 3 শতাধিক বলে অনেক বিশ্লেষক দাবি করছেন। কোনো সংস্থা নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে পারছে না, তাদের প্রকৃত তালিকা দিতে পারছে না। বলা ভালো, তাদের সেই তালিকা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান সরকার একবার বলে এই হত্যাকাণ্ডের বিচার করবে, আবার বলে জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপি বলেন, যে যেখানে আছেন পুলিশকে সহযোগিতা করুন, পুলিশ যেন নৈতিকতার সঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। অন্যথায় মাত্র 2,15,000 পুলিশ সদস্য দিয়ে 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে, তবে তারা কোনো অন্যায় করলে সেটা দেখার দায়িত্ব সরকারের। সেগুলা ইনশাআল্লাহ নিশ্চিত হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আইজিপি বলেন, দীর্ঘ 17 বছর পর বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পেয়েছি। তাদের সরকার 1 নম্বর এজেন্ডা হচ্ছে আইনশৃঙ্খলা। কারণ আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে, বিদেশি বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আমাদের ব্যাংক শূন্য, শেয়ার মার্কেট শূন্য, সর্বক্ষেত্রে আমাদের অর্থনৈতিক বিপর্যয়। এই বিপর্যয় থেকে যদি অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, তাহলে আইনশৃঙ্খলাই সঠিকভাবে পালন করতে হবে, না হলে কোনো উন্নয়ন হবে না। আইজিপি আরও জানিয়েছেন, কোনো অবস্থাতেই আর মব কালচার সমর্থন করা যাবে না। সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সব মানুষকে নৈতিকতার সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেটা করলেই আমরা সকলে শান্তিতে থাকতে পারব। দেশকে আপনার সাহায্য করুন। অনেক সময় কোনো ঘটনা ঘটলে সবাই চায় শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর করা হোক, বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক, কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, এটা আমরা সকলেই জানি। তবুও অনেক সময় পুলিশকে চাপ দেওয়া হয় জরুরি ভিত্তিতে কাজ করার জন্য, তবে সবকিছুর একটা নির্ধারিত সময় লাগে। এই প্রসঙ্গে আইজিপি একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, শেরাটন হোটেলে একটি বাস পোড়ানো হয়েছিল। পুলিশ যাকে গ্রেফতার করে সে আদালতে স্বীকার করে নেয় তার অপরাধ, অথচ তার উকিল দাবি করছেন না, আসামি তখন রমনা থানার কাস্টডিতে ছিল। এখন আপনিই বোঝেন, এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার চাকরি চলে যায়। আসলে সে আরও একটি বাস পুড়িয়েছিল, সেটা কার্জন হলের পাশে, আর এই ঘটনা শেরাটনের মোড়ে ঘটেছিল। এই একই বিষয়ে তোলা হয় সংসদে।
রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ছাপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে এবং সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশ এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় সংসদ সদস্য আখতার হোসেন আশ্বস্ত হতে পারেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে নেপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির আইসিসিপিআরের ১৪ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে নেপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশে রেফারেন্স হিসেবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে নেপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে ৪টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায়বিচারের নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে নেপলির পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে আর তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন, তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ভবিষ্যৎবাণী ছিল ভাবী প্রধানমন্ত্রীর যাত্রাপথ কোনোভাবেই মসৃণ হবে না। তাদের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ে বাংলাদেশে, তৈরি হয় জ্বালানি সংকট। সরকারের তরফে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হলেও কোনো পরামর্শ কাজে আসেনি। একের পর এক পেট্রোল পাম্প শূন্য হতে শুরু করে। এখনও বাংলাদেশ সেই সংকট থেকে মুক্ত হতে পারেনি। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হাম। বাংলাদেশে বিগত ১ মাসের হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। ১,০০০-এর বেশি শিশু এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। রাজধানী ঢাকাসহ কমবেশি সব শহরেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাম মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আক্রান্ত জেলা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সরকার ১০ কোটি টিকা কেনার উদ্যোগ নিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ৪ শিশুর রবিবার মৃত্যু হয়েছে। এই নিয়ে শুধু রাজধানীতেই ১২ শিশুর মৃত্যু হল। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজশাহী ছাড়া ঢাকা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে হামের প্রাদুর্ভাব সবথেকে বেশি। জানা যাচ্ছে ২টি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এক, প্রয়োজনের তুলনায় হামের টিকার যোগান কম। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেকের বাধ্যতামূলক ২টি টিকা নেওয়া ছিল না। গ্যাভিরস টিকাইং কমিটির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ পরিস্থিতিকে রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তার কথায়, কত শিশু হামের বাধ্যতামূলক ২টি টিকা নেয়নি তার কোনো হিসেব সরকারের ঘরে নেই। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সরকার থেকে ৬০০ কোটি টাকা নতুন টিকা কেনার জন্য বরাদ্দ করা হয়েছে।
তার আরও অভিযোগ, গত ৮ বছর অতি সংক্রামক এই রোগটির টিনা মা দেওয়ার কারণে এখন হামের প্রকোপ আবার দেখা দিয়েছে। তবে তার এই দাবি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, গত ৮ বছরে দেশে হামের টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছেন তা ঠিক নয়। প্রকৃতপক্ষে ৬ বছর আগে ২০২০ সালেও হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেটা পরের বছরেও চালু ছিল। কর্মসূচির বাইরেও নিয়মিত টিকা দেওয়া হয়। এই বিষয়ে ওপেন সোর্স অনুসন্ধানে ফেসবুকেই ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারির মধ্যে অসংখ্য পোস্ট খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার টিম। সেগুলিতে সে সময় হাম ও রুবেলার ক্যাম্পেইনের আওতায় শিশুদের টিকা দেওয়া হয়েছিল। সেই সব কর্মসূচির ছবিও প্রকাশ করা হয়। মহামারীর প্রথম দিকের মাসগুলোতে টিকাদান সেবা ব্যাহত হতে শুরু করলেও ২০২০ সালের জুনে বাংলাদেশ রুটিন পরিষেবা পুনরায় শুরু করে। ওই বছর ডিসেম্বর থেকে পরের বছর জানুয়ারি পর্যন্ত সফলভাবে হাম ও রুবেলার গণটিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। এর আওতায় ৩,৬০,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রীর দাবি যে সত্য নয় সেটা জানিয়ে দিয়েছেন তার দপ্তরের এক অধিকর্তা। তিনি বলেন, টিকা ইপিআই এর নিয়মিত কার্যক্রমের অংশ এবং সব সময় দেওয়া হয়। সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুদের হামের ২টি টিকা দেওয়া হলেও এর অতিরিক্ত হিসেবে প্রতি ৪ বছর পর পর হামের টিকা দেওয়ার যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়, ২০২৪-এ তা নেওয়া হয়নি। বাজারে গেলে এখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। দোকানে তেলের বোতল আছে, কিন্তু চাহিদা মতো দেওয়া হচ্ছে না, যেন রেশনের দোকান। ডিলার থেকে পরিবেশক, পরিবেশক থেকে খুচরা, সব জায়গায় একই গল্প। তেল নেই, যা আছে তার দাম বেশি। ৫ লিটারের বোতলে এমআরপি ৯৫৫ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছে ৯৭৫-৯৮০ টাকায়। ২ লিটারের বোতলে ৩৯০ লেখা, বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মানে বোতলের গায়ে যা লেখা আছে সেটাও এখন আর মানা হচ্ছে না। এই সংকট হঠাৎ করে আসেনি। প্রায় ১.৫ মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাচ্ছে। কোম্পানিগুলো বাজারে কম তেল ছাড়ছে এবং সরকারের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এর মাঝে খোলা সয়াবিন আর পাম তেলের দামও কেজিতে ৫ টাকা করে বেড়ে গেছে। এখন প্রশ্ন হল, এই দেশ চালাচ্ছে কারা এবং এই পরিস্থিতির দায় কার? ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জনগণের বড় একটা অংশ সেই ভোটকে প্রত্যাখ্যান করেছে। সেই কথিত ভোটের মাধ্যমে ক্ষমতায় বসেছে বিএনপি। আর ক্ষমতায় বসার ১.৫ মাসের মাথায় সাধারণ মানুষ রান্নাঘরে গিয়ে তেলের বোতল খুঁজে পাচ্ছে না। বিএনপির ইতিহাস যারা একটু মনে রাখেন তারা জানেন, এই দলের শাসনামলে জ্বালানি, সার, বিদ্যুৎ আর নিত্যপণ্যের সংকট একটা পরিচিত চেহারা নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্যাংকে গেলে টাকা মেলে না, পাম্পে গেলে জ্বালানি পাওয়া ভার, আর এখন রান্নাঘরের তেলটুকুও রেশন হয়ে গেছে। এটাকে কেউ কেউ রসিকতা করে জুলাই দাঙ্গার নতুন স্বাধীনতা বলছেন। কিন্তু এই রসিকতার পেছনে যে কষ্ট আছে সেটা বোঝার সময় এই সরকারের নেই বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা হলো, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। যে মানুষটা মাসে ২০,০০০ টাকা বেতন পায়, তার বেতন গত বছরও ২০,০০০ ছিল, কিন্তু সংসার চালাতে এখন আরও বেশি টাকা লাগছে। তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, গ্যাসের বিল বেড়েছে। মধ্যবিত্ত মানুষ এখন প্রতি মাসে একটু একটু করে গরিব হচ্ছে, আর সরকার তার নাম সর্বস্ব মন্ত্রিসভা নিয়ে বিবৃতি আর চিঠি চালাচালিতে ব্যস্ত। ভোজ্য তেল কোম্পানিগুলোর সংগঠন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে দাম বাড়ানোর দাবিতে চিঠি দিয়েছে। মানে সামনে তেলের দাম আরও বাড়তে পারে। সরকার যদি কোম্পানিগুলোর দাবিতে সায় দেয়, তাহলে যে মানুষটা এখন ৯৮০ টাকায় ৫ লিটার তেল কিনছেন, তাকে শীঘ্রই আরও বেশি গুনতে হবে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তেল কোম্পানির কর্মকর্তারা সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি না। সরকারও নীরব, আর মানুষ দোকানে দোকানে ঘুরে রেশনের মতো করে তেল কিনছে। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মা পারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন।
আমেরিকাও কিন্তু চেয়েছিল জামাত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগীদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামাত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল, একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগে সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কী হবে? শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন, এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ। তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি, মনে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে। ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। বাংলাদেশ একসময় বিশ্বের টিকাদান কর্মসূচির রোল মডেল হিসেবে প্রশংসিত হয়েছিল। গ্যাভিয়ের মতো আন্তর্জাতিক সংস্থা দেশের টিকাদান সাফল্যকে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করেছিল 2019 সালে। সেই অর্জন ছিল কেবল একটি সরকারের নয়, বরং একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য বিনিয়োগের ফল। কিন্তু আজকের বাস্তবতা নির্মম। রাজধানীর একটি সংক্রামক ব্যাধি হাসপাতালেই মাত্র 1 মাসে 19 শিশুর মৃত্যু। এটা শুধু স্বাস্থ্যখাতের সংকট নয়, বরং নীতি নির্ধারণের ভয়াবহ ব্যর্থতার প্রতীক। প্রশ্ন হচ্ছে, কোথায় ভেঙে পড়ল সেই সাফল্যের কাঠামো? প্রথমত, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে তারা দাবি করছে দীর্ঘদিন টিকা দেওয়া হয়নি, অন্যদিকে চিকিৎসকেরা বলছেন নিয়মিত বুস্টার ডোজ বন্ধ থাকা, টিকার ঘাটতি এবং পরিকল্পনার অভাবই বর্তমান প্রাদুর্ভাবের মূল কারণ। যদি সত্যি 8 বছর টিকা না দেওয়া হয়ে থাকে, তাহলে এই সরকারের দায়িত্ব কী ছিল? ক্ষমতায় এসে কি তারা সেই ঘাটতি পূরণে জরুরি পদক্ষেপ নিয়েছে? দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ভেঙে পড়ার লক্ষণ স্পষ্ট ছিল। টিকা সরবরাহ চেইন দুর্বল হয়ে পড়ে, মাঠ পর্যায়ে নজরদারি কমে যায় এবং জনসচেতনতা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। একটি দেশের টিকাদান কর্মসূচি কখনোই একবার সফল হলেই শেষ, এমন কোনো বিষয় নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে সামান্য গাফিলতিও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তৃতীয়ত, বর্তমান সরকারের নীতি প্রতিক্রিয়া মূলত প্রতিক্রিয়াশীল, প্রোঅ্যাক্টিভ নয়। যখন হাসপাতাল ভর্তি, শিশুমৃত্যু বাড়ছে, তখন বাজেট বরাদ্দের ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, সংকট তৈরি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা কোথায় ছিল? আরও উদ্বেগজনক হল সরকারের পক্ষ থেকে দায় স্বীকারের পরিবর্তে দায় এড়ানোর প্রবণতা।
রাজনৈতিক বক্তব্য দিয়ে অতীতকে দোষারোপ করা সহজ, কিন্তু বাস্তবতা হল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তমানে যাদের হাতে, ব্যর্থতার দায়ও তাদেরই নিতে হবে। এই পরিস্থিতি আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ায়। উন্নয়ন শুধু পুরস্কার জেতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই অর্জনকে ধরে রাখার সক্ষমতার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয়। একসময় যে দেশ টিকাদানে বিশ্বকে পথ দেখিয়েছে, আজ সেই দেশেই শিশুমৃত্যুর খবর শিরোনাম হচ্ছে। এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও। স্বাস্থ্যখাত নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ নয়, প্রয়োজন জবাবদিহিতা, ধারাবাহিকতা এবং বাস্তবভিত্তিক নীতি। নইলে ভ্যাকসিন হিরো থেকে হাম আতঙ্ক, এই পতনের গল্প আরও দীর্ঘ হবে, আর তার মাসুল গুনতে হবে নিরীহ শিশুদেরই। চট্টগ্রামের শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরও ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার ৪ এপ্রিল বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া এই ২৮ শিশুর মধ্যে ২৬ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা এবং বাকি ২ জন বিভিন্ন উপজেলার। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র ডিসচার্জ দিয়েছে আরও ২৮ শিশু। এর আগে গত বৃহস্পতিবার ২ এপ্রিল হাম সন্দেহে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ জন রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতির গভীরতা বুঝতে নতুন করে আরও ৩১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে NPML-IPH পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮৬টি নমুনা পাঠানো হলো। তবে চট্টগ্রাম ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, হামের প্রকোপ মোকাবেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে হাম সন্দেহে আসা কোনো রোগীকে চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়তে না হয়। তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। বিশেষ করে মহানগর এলাকায় নিবিড় নজরদারি রাখা হচ্ছে, যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য গ্রেটারিতে পাঠানো হচ্ছে। ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬৫ জন। হতাহতের এ তথ্য জানিয়েছে পেন্টাগন। আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন সেনা এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য। নিহতদের মধ্যে ৭ জন বিরোধী পক্ষের হাতে নিহত, ৬ জন কুয়েতে ইরানের হামলায় নিহত এবং ১ জন সৌদি আরবে আহত হয়ে মারা গেছেন। শুক্রবার ইরানি বাহিনীর হামলায় ভূপাতিত বা আক্রান্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের কোনো নাবিক এই সংখ্যার অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়। একদিনেই ইরানের আকাশ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর ছোড়া একটি যুদ্ধবিমান, ৫টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য কালো দিন হিসেবে অভিহিত করেছে। শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে IRGC বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশপথে বড় ধরনের সংঘাত চলাকালীন তাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের কয়েকটি লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে বাড়ছে, এই অভিযান তারই প্রমাণ বলে দাবি করেছে IRGC। বিবৃতিতে বলা হয়েছে, একটি নির্ণায়ক ও দীর্ঘস্থায়ী লড়াইয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি যুদ্ধবিমান এবং আরও 5টি আকাশযান ভূপাতিত করেছে। এটি ইরানি আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি চরম পরাজয়ের দিন। IRGCর তথ্য অনুযায়ী ইরানের অ্যারোস্পেস ফোর্স খোমেইন ও জানজান প্রদেশের আকাশে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইস্ফাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হারমিস ড্রোন ধ্বংস করেছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা উন্নত সিস্টেম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ইরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের উন্নত মানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। হুঁশিয়ারি দিয়ে IRGC বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলাটি ইসরায়েল পরিচালনা করেছে। এই বক্তব্য আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর।
সেখানে বলা হয় ইরানের এই হামলা সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলেছে তার চেয়ে অনেক বেশি ছিল। প্রতিবেদনে বলা হয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুনটি কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই এবং অঞ্চলে ইসরায়েলের কৌশল বিবেচনায় এটি নিশ্চিতভাবেই জায়োনিস্টদের কাজ। বিবৃতিতে আরও বলা হয় জায়োনিস্ট শাসনের আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য আমেরিকান জায়োনিস্ট চক্রান্ত তুলে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা মোকাবিলায় সজাগ থাকা।